না, অনেকদিন দেখিনি, ওকে একবার দেখেই চলে যাব, একটু ডেকে দাও না। এই নিয়ে যেতে পারছো না? এই চলুন চলুন বলছি। বৌমা, এই চলুন চলুন বলছি, চলুন যান। কই গো শুনছো? বলো। আমাদের কাজের মেয়ে সুরেখা দেখেছো? না তো। কত বেলা হয়ে গেল, বাড়িতে কত কাজ পড়ে আছে, আর ওই মহারানী কোথায় না কোথায় ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছে, আসার কোনো নামই নেই। অত বিরক্ত হচ্ছে কেন? দেখো ঠিক চলে আসবে। ও তো রোজই এরকম করে। না না, এভাবে চলবে না। খালি গান্ডে পিন্ডে খাবে, ঘুমাবে, আর দুটো একটু বাসন মেজে উধে হয়ে যাবে। বাড়িতে কাজের মেয়ে থাকতে আমি কেন কাজ করব? তুমি শান্ত হও, ও আসুক, ওকে বুঝিয়ে বলছি। এই যে মহারানী, কোথায় গিয়েছিলে শুনি? বাড়িতে কত কাজ পড়ে আছে, কাজগুলো কে করবে? না মানে আমি একটু। এই কি আমি করছো? তোমাকে আমার আর সহ্য হচ্ছে না। তোমার মতো কাজের মেয়ে আমার আর দরকার নেই। তুমি এক্ষুনি বেরিয়ে যাও। দিদি, এইভাবে বলবেন না। তাহলে কিভাবে বলবো? দিদি, আমার যাবার মতো কোনো জায়গা নেই, আমি এখন কোথায় যাব? তা আমি কিভাবে বলবো? ফকিবাজ কোথাকার, তোমার রাস্তা তুমি দেখে নাও। দাদা, আপনি একটু বুঝিয়ে বলুন না, আমার যাবার মতো কোনো জায়গা নেই। আচ্ছা শোনো না। এই তুমি চুপ করো। দিদি, আমার উপর একটু দয়া করুন। না না, আমি তোর উপর রোজ রোজ দয়া করতে পারবো না। তোর মতো কাজে মেয়ে আমার আর দরকার নেই। যা, বেরিয়ে যা এক্ষুনি। কি হলো, শুনতে পাসনি? যা। আশা, আমি আসছি। শোনো, কি হলো? আজ একটু তাড়াতাড়ি বাড়ি এসো না। লোকের কাজে গিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবো বললে ওরা কি ছাড়বে? হ্যাঁ জানি, তবুও। কি করব বলো, এত পড়াশোনা করেও একটা চাকরি পেলাম না। দেখি আসতে পারি কি। আচ্ছা ঠিক আছে। আশা, হ্যাঁ বলো। আমার এই অভাবের সংসারে রানী হয়ে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই যে আমার রাজামশাই, আমার বিশ্বাস এই সময়টা সারা জীবন থাকবে না, আর তুমি আমার পাশে থাকলে আমার কিচ্ছু লাগবে না। সত্যি ভাগ্য করে তোমার মতো একজন জীবন সঙ্গিনী পেয়েছি। তাই না? ঠিক আছে, আসছি। হ্যাঁ যাও।
ভাই শুনুন, হ্যাঁ বলুন। এই মেয়েটাকে কোথাও দেখেছেন? না দেখেনি, সামনে গিয়ে জিজ্ঞাসা করুন। ঠিক আছে, চলো। রাস্তায় দেখে হাঁটতে পারেন না? এখনই তো সর্বনাশ হয়ে যেত। এ কি, জ্বর তো গা পুড়ে যাচ্ছে। কোথায় যাবেন আপনি? বাবা, আমার যাবার কোনো জায়গা নাই, তাই আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। ও, চলুন আমার বাড়ি। হ্যাঁ, তোমার বাড়ি? না না বাপ, তোমাকে আর আমার জন্য কষ্ট করতে হবে না। জানেন, আমি গরিব বলে আমার বাড়িতে কোনো মেহমান আসে না। চলুন না, এই গরিবের বাড়িতে আপনি মেহমান হয়ে থাকবেন। বাবা, এমন কথা বলতে হয় না। গরিব বড় লোক সবাই মানুষ, কারো মনে ভালোবাসা থাকে আর কারো মনে ঘৃণা। আর তুমি খুব ভালো মানুষ। তাহলে চলুন। হুম, চলেন। আশা, তুমি চলে এসেছো? ইনি কে? আমাদের মেহমান। ও আচ্ছা, যাও, ওনাকে নিয়ে ভিতরে যাও, আমি বাজার থেকে আসছি। ঠিক আছে, চলেন। May I coming, sir? ইয়েস। কি ব্যাপার, আপনারা সবাই একসঙ্গে আমার কেবিনে? স্যার তো আমাদের সবাইকে আপনার কেবিনে আসার জন্য বলল। স্যার, আপনি? হ্যাঁ জেন্টলম্যান, এক বিশেষ কারণে সবাইকে ডাকা হয়েছে। আই এম ভেরি হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট আজ থেকে আমাদের নতুন প্রজেক্ট ম্যানেজার আলিফ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। আলিফ, কাজ শেষ হলে আমার কেবিনে এসো। ওকে স্যার। স্যার, পার্টি চাই কিন্তু। আরে, ডবল পার্টি হবে, কিছুদিন পর আলিফ স্যারের বার্থডে। ওকে ওকে, নো প্রবলেম, জমিয়ে পার্টি হবে। এত বড় সুখবর, আমি কাউকে নিরাশ করব না। ওকে, আমরা আসি। ওকে। স্যার আসবো? হ্যাঁ এসো। বসো। তোমার প্রমোশনে আমি খুব খুশি, তবে পাশাপাশি আর একটা জিনিস তোমার জানা খুব দরকার। হ্যাঁ স্যার বলুন। আমাদের কোম্পানিতে সেলসের অবস্থা খুব একটা ভালো না। অলরেডি কয়েকজন ইনভেস্টর এক্সিট করেছে। সো নতুন প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি করে ব্যাপারটা সামলাতে হবে। স্যার, আমার উপর ট্রাস্ট করতে পারেন। আমি কোম্পানির জন্য যথাসাধ্য যা যা করার দরকার তাই করব। ওয়েল ডান আলিফ,
তোমার কাছে এটাই আশা করেছিলাম। গুড লাক। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। জানো মা, আমার বৌমা যদি আমার সাথে থাকতো, তার আমি এইভাবেই যত্ন নিতাম। সে আমার মেয়ের মতো হয়ে থাকতো। আমার তো কোনো মেয়ে নেই। হ্যাঁ জানি, আপনি অত কষ্ট পাবেন না, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমরা তো আছি। হ্যাঁ, তুমিও তো আমার বৌমা। শুনছেন? হ্যাঁ বলুন। আমার যদি ভুল না হয়ে থাকে, উনি সাহেব মন্ডলের মিসেস শ্রেয়া বিবি না? হ্যাঁ, কেন বলুন তো? আপনার সাথে বিশেষ কথা আছে। আচ্ছা ঠিক আছে, আগে বসুন। বসুন। নাও, সবাই চলে এসেছে, এবার কেকটা কেটে নাও। হ্যাঁ জামাই। কিন্তু স্যার তো এখনো আসেনি। স্যার আমাকে ফোন করেছিল, উনি একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আসতে পারবে না। হ্যাপি Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে ডিয়ার আলিফ। Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ। এই নিন মা। বাবু, কেমন আছিস বাপ? তোকে কতদিন দেখিনি। ছাড়ো, কি হচ্ছে সব? তুই এমন কেন করছিস সোনা আমার? এই, আপনার তো দেখছি লজ্জা কিনা কিছু নেই, আবার চলে এসেছেন। কে ইনি? ইনি ইনি আমাদের বাড়ির পুরনো কাজের লোক। হ্যালো, এই যে শুনছেন, বিনা নিমন্ত্রণে যখন চলে এসেছেন, যান বাইরে খাবার টেবিলগুলো পরিষ্কার করে খেয়ে নিন। আজ আমার স্বামীর জন্মদিন, তাই এই দিন আমি কাউকে অপমান করতে চাই না। আলিফ, ওরা এসব কি বলছে? আমি তো শাট আপ, জাস্ট শাট আপ। হাসি যেটা বলছে সেটা করো। মা, তুমি এখানে? তোমাকে আমি কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। চলো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাই ভিখারিকে, যত সব। এই চুপ করো। আর একটা কথা বলবেন না। আর আপনার জন্য হিসেবটা তোলা রইল, সময় হলে ঠিক বুঝিয়ে দেব। এ যা যা, ফালতু বকিস না। আরে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। এখানে আমরা থাকতে আসিনি। চলো মা। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং।
Alif, meet our company's new investor, Suraya ma'am and Selim sir. মা, এবার বলুন কি কথা? বোন, আমি আপনার স্বামীর খুব কাছের বন্ধু ছিলাম। আপনার স্বামী আমার ভাইয়ের থেকেও বেশি ছিল। আমরা দুজন একসঙ্গেই কাজ করতাম। ও আচ্ছা ভাই, কিছু মনে করবেন না, আপনাকে আগে কখনো দেখিনি তো, তাই চিনতে পারিনি। আরে না না, ঠিক আছে। তবে আমি আজ 1 বছর থেকে আপনাকে খুঁজছি। কিন্তু কেন ভাই? আপনার হিস্সা আপনাকে বুঝিয়ে দিতে। হিস্সা মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। আমি আর সাহেব ভাই মিলেই একটা কোম্পানিতে কিছু শেয়ার কিনেছিলাম। সত্যি কথা বলতে আইডিয়াটা সাহেব ভাইরই ছিল। কথাই আছে না, কপালে থাকলে মারে কে। কিন্তু আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আমিও জানতাম না, আমাদের কপাল খুলেছে। তাছাড়া বোন, আল্লাহ তো আমাদের সব কষ্ট দেখেছে। দয়া করে আপনার হিস্সাটা আপনি বুঝিয়ে নিয়ে আমাকে মুক্ত করুন। মিনা, নিন, এই কাগজগুলোতে সই করুন। এই নিন, এই কাগজগুলো রাখুন। আর এই চেকটা ব্যাংকে গিয়ে জমা করবেন। ভাই, কত টাকা পাওয়া যাবে? কত আর, ওই ধরুন 5,000 কোটি টাকা মতো। আজ তবে উঠলাম। স্যার চলে যাচ্ছেন? একটু কিছু খেয়ে গেলে হতো না? না, অনেক চাপে আছি। কথা দিচ্ছি একদিন অবশ্যই খেয়ে যাব। বাই দ্য ওয়ে, তুমি অনেক বড় হয়ে গেছো। ভালো থেকো, আর তোমার মায়ের খেয়াল রেখো। না মানে স্যার, আমি ওনার নিজের ছেলে নই, ছেলের মতো। ও আচ্ছা, সো সরি, আসছি। হুম। এ কি, এত ভালো খবর পেয়ে আপনি কান্না করছেন কেন? কি হলো? দেখেছো বৌমা, আজকে কিছু টাকা আসতেই আমার ছেলেমও আমাকে পর করে দিল। আরে আমি ওভাবে বলতে চাইনি। লাগবে না এমন কাগজ, লাগবে না এমন টাকা। যখন আমার কাছে টাকা ছিল না, আমার নিজের ছেলে পর হয়েছে, আর আজ কিছু টাকা পেতেই আমার এই ছেলেটাও পর হয়ে যাচ্ছে। মা, ও মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। দেখেছো বৌমা, এখন আপনি আপনি করছে। না না, আমার অন্যায় হয়েছে মা, আমাকে ক্ষমা করে দাও। এবার একটু হাসো। ম্যাম, স্যার, আমাদের কোম্পানির প্রজেক্ট ম্যানেজার আলিফ বাবু। ও হ্যালো, হ্যালো, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যালো, আমি এক্ষুনি আসছি। কি হলো বাবু? মা, তোমার বৌমা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিল। হ্যাঁ? হ্যাঁ শৈলবাবু, কিছু মনে করবেন না, একটু প্রবলেমের কারণে আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে। ইটস ওকে স্যার। চলো মা। হুম।
ম্যাডাম আশার কি হয়েছে? স্যার মিষ্টি মুখ করান। মানে আপনি বাবা হতে চলেছেন। তার মানে আমি দাদি হব? আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুক্রিয়া। হ্যাঁ মা। ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আপনার বাড়িতে বড় মিষ্টির প্যাকেট পৌঁছে যাবে। সে তো আমি জানি। চলো মা। চলো বৌমা। আপনি কান্না করছেন কেন? তোমার দাদা ভালো নেই, অপারেশন করতে অনেক টাকা প্রয়োজন, কিডনি লিভার সব নষ্ট। আমি আমি বুঝতে পারছি না এতগুলো টাকা এখন আমি কোথায় পাবো। দিদি আপনি শান্ত হন, কোনো চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দিব। বাবা সেলিম, হ্যাঁ মা। তুই গিয়ে ডক্টর বাবুর সাথে কথা বলে আয়। হ্যাঁ মা। তুমি তুমি আমার এত বড় উপকার করলে আমি কোনোদিনও ভুলবো না। আরে দিদি এসব কি করছেন? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি। না দিদি এমন বলবেন না, আমার খারাপ সময়ে আপনার দাদা অনেক করেছেন, আমাকে আশ্রয় দিয়েছেন। এখন পুরনো কথা বাদ দিন। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। না না দিদি, আপন মানুষদের ধন্যবাদ জানাতে নেই। দাদা কত নম্বর কেবিনে আছে? 6 নম্বর কেবিনে। সেলিম তুই বৌমাকে নিয়ে বাইরে দাঁড়া, আমি দাদাকে দেখে আসছি। ঠিক আছে মা। চলেন। চলো। ছি, তুমি এখানে বসে বসে সিগারেট ফুঁকছো, আর ওদিকে একটা রাস্তার ছেলে তোমার মাকে ভুলিয়ে ভালিয়ে তোমার আব্বু সম্পত্তি কবজা করছে। এইভাবে বসে থাকলে চলবে? যাও গিয়ে নিজের সম্পত্তির ভাগ বুঝে নাও। কেন আমাকে কেন ভাগ দেবে? বারে দেবে না মানে? তোমার আব্বুর সম্পত্তি, তোমার অধিকার আছে। কিসের অধিকার? ছাড়ো তুমি এসব। কেন তুমি আমাদের এই অবস্থায় খুশি না? না মোটেও না। তুমি একজন ভীতু মানুষ, নিজের সম্পত্তিটুকু চাইতে যেতে পারছো না। দেখো বাদ দাও এসব। কেন বাদ দিব? ভীতু কোথাকার, কোনো মুরুদ ছিল তোমার? এই কি দেখছো তুমি? রাস্তা থেকে কুড়ে এনে এই বাড়িতে জায়গা দিয়েছি। আমি আঙ্কেলের সঙ্গে কথা বলে তোমাকে কোম্পানির ম্যানেজার বানিয়েছি। আমি ছাড়া তোমার কোনো অকাত আছে? ঠিক বলেছো তুমি। যে তার বউয়ের কথায় নিজের মাকে কষ্ট দেয়, তার কি কোনো অকাত থাকতে পারে? না, পারে না। যে ছেলে মাকে কাঁদিয়ে বউয়ের কথায় নাচে, তার কি কোনো অকাত থাকতে পারে? না, ইউ আর রাইট, কোনো অকাত থাকতে পারে না। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। হ্যাঁ করছি তো, কি হয়েছে? দেখো আমি এই ব্যাপারে আর কথা বলতে চাই না। আমি বলতে চাই। ভালো হবে না বলে দিচ্ছি। কি বলতে চাইছো তুমি? যাকে আমি কোনোদিন ভালো করে মা বলে ডাকিনি, যার স্ত্রীকে আমি বারবার কষ্ট দিয়েছি, তার সম্পত্তির ভাগ চাইতে যেতে হবে? ইনাফ, আই এম সো সরি। কোথায় যাচ্ছো? রাস্তার ছেলে, তাই রাস্তায় ফিরে যাচ্ছি। না দাঁড়াও। জানো তো, আমি একজন বিরাট লোভী আর সুবিধাবাদী মানুষ। যে তার মাকে ভালোবাসতে পারেনি, সে আর কাউকে ভালোবাসতে পারে না। সো লেট মি গো।
আলিফ, মা, बार की बात है, रातोगढ़ गांव के पास एक नदी बहती थी। खेती के साथ साथ पीने के लिए भी उसी नदी का पानी इस्तेमाल होता था। उस नदी में एक चुड़ैल रहती थी। वो कुछ दिनों से लोगों को पानी नहीं भरने देती थी और बहुत परेशान करती। एक दिन कमला, तूने मेरी चोटी क्यों खींची? बदला गई है क्या विमला? भला तेरी चोटी क्यों खींचूंगी? झूठ मत बोल, यहाँ हम दो ही तो हैं। अरे अरे, वो देखो, हमारे मटकी का पानी कौन गिरा रहा है? रास्ते में उन्हें भुवन मिला जो बैलों को पानी पिलाने नदी लेकर जा रहा था। क्या हुआ? इस तरह क्यों भाग रही हो जैसे भूत पीछे पड़ गया हो? दादा, भूती है नदी पर, सच में। मैं ही मिला चूहल करने के लिए। बरन हो गई जिन्नैया मैं कैसी करूं? अरे क्या हुआ? ये बैल पानी क्यों
रामू वहां से जा रहा था। उसने देखा बीच धारा में एक औरत बड़े आराम से बैठी हुई है। उसने पलट कर आदमी की तरफ देखा और फिर जोर से हंसी। कहकर हाथ बढ़ाना शुरू किया। वो तेजी से गिरते पड़ते गांव की तरफ भागा और गांव आकर लोगों को बताया। उस दिन मेरे बैलों को पानी भी नहीं पीने दिया उस चुड़ैल ने। हमारी मटकी का पानी गिरा दिया था। लगता है हमें ये गांव छोड़ना ही होगा। बिल्कुल सच कहा भुवन। मेरा भी यही मन है। गांव के सब लोगों ने गांव छोड़ने का निश्चय कर लिया। भुवन बेटा, हो गई तैयारी? हाँ काका, हो ही गई समझो। मुझे लगता है क्यों ना हम मुखिया जी के पास चले। हाँ, शायद कोई उपाय निकले। काका, मुखिया जी को
ओझा तो नहीं, मुझे लगता है हमें हनुमान मंदिर के पुजारी के पास चलना चाहिए। बात तो तुम्हारी भी सही है। सारे गांव वाले पुजारी जी के पास गए। कैसे आना हुआ? हाँ, पंडित जी, हम नदी वाली चुड़ैल के आतंक से परेशान है। आए दिन उसका आतंक बढ़ता ही जा रहा है। मुझे तो लगता है हम सबको भी गांव छोड़कर भागना पड़ेगा। समस्या तो गंभीर है, पर भगवान दयालु है। अवश्य ही कोई उपाय मिल जाएगा। आप ही बताइए क्या करना होगा? हमें एक हवन करना होगा। जैसे ही उस हवन का पवित्र धुआं उसे लगेगा, वो श्राप मुक्त हो जाएगी। पर चुड़ैल को हवन कुंड तक लाना असंभव है। असंभव में ही संभव छुपा है भुवन। तो हवन किया जाए। कल हस्त नक्षत्र है, कल ही ठीक रहेगा। ठीक है पंडित जी। आप लोग इस सामग्री
की व्यवस्था कर लीजिए। मैं ब्रह्म मुहूर्त में वहां पहुंच जाऊंगा। हम सब भी पहुंच जाएंगे। हवन कुंड तैयार है। मैं जल लेकर आता हूँ नदी से। किसकी मौत आई है जो मुझे सोते ही जगाने चला आया? चुड़ैल जी, आप सोइए। मैं तो पूजा के लिए जल लेने आया हूँ। ये नदी मेरी है, इसका पानी भी मेरा, समझे? और हाँ, अपनी अकल को प्रसाद के जैसे बांटना बंद करो, समझे? और क्यों चुड़ैल जी? क्योंकि मैंने ऐसे कहा। अब चुप, एकदम चुप। चुड़ैल जी, क्यों न एक शर्त लगाई जाए? जो हारेगा उसे दूसरे की बात माननी पड़ेगी। बोलो, मंजूर है? तुम साधारण गाँव वाले मुझे ताकतवर चुड़ैल से शर्त लगाओगे। चुड़ैल जी, पहले शर्त सुन तो लो। जितना तुम मुझे है, फिर भी बताए दो। अभी हम यहाँ नदी पर हम
वन पूजन कर रहे हैं। आपको उसमें आना होगा। उसके बाद हम सब गांव छोड़कर चले जाएंगे। नहीं आई तो ऐसे ही रोज तुम्हारी नींद में खलल डालेंगे। ठीक है, पर मेरी एक शर्त है। मुझे कोई मंत्र सुनाई नहीं देना चाहिए। मैं पूजा में भाग नहीं लूंगी। ठीक है चुड़ैल जी, आप बस वहाँ बैठिएगा। चलो, गाँव वाली चुड़ैल को देखकर डर गए, पर पुजारी जी ने इशारा किया तो वो शांत होकर बैठ गए। जैसे ही पंडित जी ने आखिरी आहुति आग में डाली और धुआं चुड़ैल की तरफ गया, वो जलने लगी और जोर जोर से चीखने लगी। बचाओ, मैं जल रही हूँ, बचाओ, बचाओ, मैं सबको खा जाऊंगी, किसी को नहीं छोड़ूंगी। धीरे धीरे उसकी आवाज शांत हो गई। सब लोग सोच रहे थे कि चुड़ैल जलकर राख हो जाएगी, पर ये क्या? उस डरावनी चुड़ैल की जगह पर एक खूबसूरत परी खड़ी थी।
वो मुस्कुराते हुए बोली, मैं परी हूँ। एक शाप के कारण मुझे चुड़ैल बनना पड़ा। आज आपके कारण मैं शाप मुक्त हो गई हूँ। अब मैं परीलोक जाऊंगी। उससे पहले एक वरदान देना चाहती हूँ। मांगो, क्या मांगती हो? अगर कुछ देना है तो ऐसा वरदान दो कि इस नदी का पानी कभी न सूखे। तथास्तु। कहकर परी उड़ गई। फिर सब खुशी खुशी रहने लगे। शिक्षा समस्या की जड़ तक पहुंचे बिना हार नहीं मानना चाहिए।